উদ্বোধন সেজে উঠেছে অযোধ্যা নগরী, যে ছবি আপনারা দেখলেন। অন্যদিকে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে নন্দীগ্রামে মিছিল করেন শুভেন্দু অধিকারী। মিছিলে যোগ দেন শুভেন্দু অধিকারী এবং ট্যাবলো নিয়ে সুসজ্জিত মিছিল শুভেন্দু অধিকারী। 3 কিলোমিটার মিছিল করেন পায়ে হেঁটে শুভেন্দু অধিকারী। অন্য ধর্মের লোকরাও আসছে। আমার মিছিলে 200 মুসলমান আছে। রাম রাজ্য, সুশাসন, সুরক্ষা, মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। আমার রাম ভগবান। আর সংখ্যালঘু মুসলিম ভাই যারা আমার সঙ্গে হাঁটছে, তাদের বাসনা কামনা রাম রাজ্য। তারা চাকরি চায়, পাকা বাড়ি চায়, সুস্থভাবে বাঁচতে চায়, শিক্ষা চায়, স্বাস্থ্য চায়। মমতা দেয়নি। একদিকে কাল রাম মন্দির উদ্বোধন, সেদিকে গোটা দেশের নজর রয়েছে। আবার কালই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সম্প্রীতি মিছিল। দুপুর 3টে থেকে মিছিল শুরু হবে। হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল। পথে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা হয়ে যাবেন তৃণমূল নেত্রী। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানকে সামনে রেখেই আগামীকাল মিছিল, সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে এবং আজ প্রস্তুতি খতিয়ে দেখতে যান ফিরহাদ হাকিমও। সরাসরি চলে যাব, ইরন রায়বর্মন রয়েছে আমার সঙ্গে, ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা দেখব এবং রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই ব্যাখ্যাও নেব তোমার থেকে। একদমই, দেখো 22শে জানুয়ারি 2024, একদিকে রামলালা রাম মন্দিরের প্রতিষ্ঠা অযোধ্যায়, আর অন্যদিকে বাংলায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সংহতি যাত্রা। যে যাত্রায় শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকবেন তা নয়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে সমস্ত ধর্মের মানুষ যেমন থাকবেন, প্রচুর সাধারণ মানুষ থাকবেন এবং রাজনৈতিকভাবে হয়তো তৃণমূলপন্থী তারা যদি নাও হন, তারাও কিন্তু সংহতি যাত্রায় থাকবেন। তার কারণ এই যাত্রার মূল মন্ত্র একটাই, ধর্ম যার যার, উৎসব সবার। আসলে উৎসব নিয়ে বিভাজনের রাজনীতি হচ্ছে, এই অভিযোগ বিজেপির দিকে বারংবার করে এসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি রাম মন্দির উদ্বোধন উপলক্ষেও যেটা বলেছেন যে কোথাও গিয়ে, বা তৃণমূলের পক্ষ থেকে বারবার যেটা অভিযোগ তোলা হচ্ছে বা যেটা বলা হচ্ছে, যে বিজেপি কোথাও গিয়ে ধর্মের রাজনীতি করতে চাইছে এবং কোথাও গিয়ে এক ধর্মকে, অর্থাৎ হিন্দু ধর্মকে প্রাধান্য দিয়ে রাজনীতি করছে। তাই তার পাল্টা হিসেবেই কিন্তু এই সংহতি যাত্রা, যেখানে সব ধর্ম থাকবেন এবং বিভেদের রাজনীতি নয়, সবাইকে নিয়ে চলার বার্তা এটাই থাকবেন এবং ধর্ম যার যার, উৎসব সবার, এই ব্যানারে বা এটাই যদি ট্যাগলাইন, এই ট্যাগলাইনে কিন্তু আগামীকাল বিকেল 3টে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি থাকবেন এবং সেখান থেকে তার পদযাত্রা শুরু হবে। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে শুরু করে মধ্যিখানে গির্জার, গুরুদুয়ার থেকে, গির্জা থেকে মাজার, সব কিছু ঘুরে পার্ক সার্কাস ময়দান। পার্ক সার্কাস ময়দানের মূল মঞ্চের যে বাঁধন বা সেটা কিন্তু বাঁধার কাজ শেষ। যেটা একটাই মূল মঞ্চ থাকছে, এখানে সবাই বসবেন এবং সেই মঞ্চেও কিন্তু গেরুয়া, সাদা, সবুজ অর্থাৎ তেরঙ্গা, তার ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। এবং দলের তরফ থেকে কিছুক্ষণ আগে দেবাশিস কুমার বিধায়ক তিনি এসেছিলেন, তিনিও প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন। সামনে চেয়ার রাখা থাকছে এবং সমস্ত মানুষের যাতে এই শীতে যারা আসবেন কোনো রকম অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে কিন্তু পুরোটা ছাউনির ব্যবস্থা করা হয়েছে। যদিও ছাউনির বাইরেও প্রচুর মানুষ হয়তো থাকবেন, কারণ এক্সপেক্ট করা হচ্ছে প্রচুর মানুষ আসবেন। এবং লোকসভার আগে কালকের এই সম্প্রীতি মিছিল, সেই মিছিল থেকে কি বার্তা দেন তৃণমূল নেত্রী, সেদিকেও তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। এবং ফিরহাদ হাকিম সকালে প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন এবং তিনি জানান যে সব ধর্মের মানুষকে নিয়ে চলাই হলো বাংলা সংস্কৃতি। আমাদের বাংলার এটা সংস্কৃতি যে সব ধর্মের মানুষকে একসাথে নিয়ে চলা। আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে আমরা ধর্মনিরপেক্ষতা নিয়ে থাকব, ধর্মনিরপেক্ষ জাতীয় সংহতি, সার্বভৌমত্ব, এগুলো আমাদের মূল রাস্তা এবং ভারতবর্ষ এই রাস্তাতেই থাকবে। তৃণমূল কংগ্রেস কর্মীরা সব জায়গা থেকে উৎসাহিত, সাধারণ মানুষ উৎসাহিত। এবার জেলার অন্যান্য খবরের দিকে নজর রাখবো, হুগলির দিকে নজর রাখবো। অমৃত প্রকল্পে বাড়ি বাড়ি খাবার জল, কেন্দ্রীয় সরকারি প্রকল্পে কলেই বসছে মিটার, ধরে রাখা হবে জল খরচের হিসেব। তাহলে কি এবার খাবার জলেও কর দিতে হবে? এ নিয়েই হুগলিতে হাওয়া গরম। কেন্দ্রের অমৃত প্রকল্প, পাইপলাইনে বাড়ি বাড়ি খাবার জল পৌঁছতে এই প্রকল্প, জলের কলেই বসছে মিটার। হুগলির কোন্নগরে প্রায় ৬,০০০ কলে মিটার বসানোর কাজ শুরু হয়েছে। এতেই শুরু হয়েছে চাপানুতোর। অনেকেরই প্রশ্ন, তাহলে কি এবার খাবার জলের জন্য টাকা দিতে হবে, জল কর দিতে হবে?
দিতে হয়নি, এই আবার নতুন এটা আইন চালু হয়েছে, আমি বুঝতে পারছি না যে এটা নিয়ে খুব টেনশনের মধ্যে আছি। এই মেপে জল তোলা তো এটাই নিয়ে তো টেনশন করছি, যেটা মেপে জল তুলে এটা কতটা কাজে আমরা কি করব। যতটা মিটার উঠবে ততটা জল খরচা হবে, সেই অনুযায়ী বিল আসবে, সেই অনুযায়ী বিল আসবে না। আতঙ্কিত আপনারা, এতে ভয় পাচ্ছেন? ভয় পাবো না, কোথা থেকে দেবো এত টাকা? অমৃত 2-তে আমাদের 6000 কানেকশন দিয়েছে উইথ মিটার। মিটার যখন এরা দিচ্ছে বিনা পয়সায়, তখন তার তো একটা কিছু কারণ থাকবে, যদিও সরকারিভাবে এখনো কারণ কিছু আমাদের জানায়নি। কলে মিটার বসানো নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। তৃণমূল বলছে ঘরে ঘরে জল দেওয়ার নামে মোদী সরকার আসলে জল কর বসাতে চাইছে। তৃণমূল সরকার বিনামূল্যে জল দেয়, কিন্তু কেন্দ্রের সরকার খাবার জলের থেকেও টাকা আদায় করতে চাইছে। পার্মানেন্টলি এটার এগেনস্টে আমরা কোনো কর চার্জ করতে বলবো না সংশ্লিষ্ট স্টেট গভর্নমেন্টগুলোকে, আমরা কোনো প্রেশার দেবো না, সেটা বলুক। তারা পরিষ্কার করে তো বলছে না। যেরকম গ্যাসে করেছে না, কানেকশনটা ফ্রি, কিন্তু গ্যাসটা তোমাকে পয়সা দিয়ে কিনতে হবে, পুরো পয়সা দিয়েই। এও একই কল। কেন্দ্র সরকার বিনা পয়সায় কানেকশন দিচ্ছে, এবার সেই সিস্টেমটা তৈরি করার জন্য টাকা কেন্দ্র দিচ্ছে। সেই সিস্টেম কিভাবে চলবে সেটা রাজ্য সরকার ঠিক করবে। রাজ্য সরকার যদি নিজের পকেট থেকে সবার জল কর দিয়ে দেয়, তাহলে কাউকে জল কর দিতে হবে না। এই জলের উপর কলের মিটার বসানোকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। হুগলির কোন্নগর থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। হুগলিতে এই অমৃত প্রকল্পের বাড়ি বাড়ি খাবার জল মিটার নিয়ে হাওয়া গরম। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের যে ছবি আপনারা দেখছেন, এই অমৃত স্কিমে বাড়ি বাড়ি জল প্রকল্প চালু হওয়ার আগেই মিটার উধাও। বিপাকে মেদিনীপুর পুরসভা 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। শরৎপল্লী সহ মেদিনীপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে উধাও মিটার সহ পাইপলাইনের চাবি। আমরা এজেন্সি যারা পেয়েছিল কলকাতা থেকে বলেছিলাম তাদেরকে যে মিটারটা এখন লাগাবেন না, আর শুধু আপনার কানেকশনটা করে রাখুন, যখন জল চালু হবে তখন মিটার লাগাবেন। তো কোথাও যদি লাগিয়ে থাকে, কোথাও সেগুলো বাকি আছে, সেগুলো সব আবার লাগিয়ে দেবেন। এবার ঝাড়গ্রামে জমি মাফিয়ার দৌরাত্ম্য দেখাবো, কারণ কোথাও সরকারি জমি দখল, কোথাও আবার নিকাশি নালা বুঝিয়ে ফেলা হয়েছে। অভিযোগ, এইসব জমি চড়া দামে বিক্রি হচ্ছে, আর এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। ঝাড়গ্রাম শহরের আদর্শ পল্লী, এখানেই জমি মাফিয়ার দৌরাত্ম্য। সরকারি জমি দখল করে তৈরি হয়েছে বাড়ি, অনেক জায়গায় সরকারি জায়গা দখল করে বিক্রিও করা হয়েছে বলে অভিযোগ। আইনকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে বছরখানেক আগে দখলদার রুখতে জমির পাশে বোর্ড লাগায় ভূমি দপ্তর। জমি দখল করলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়, কিন্তু এতে কাজ হয়নি। সেই সরকারি বোর্ড এখন মাটিতে পড়ে। এভাবে তো আমাদের কিছু জানা নেই, সরকারি ব্যাপার কি পজিশন, সবাই আছে দখলে, আমরাও আছি। বোর্ড আছে তো, সরকারি বোর্ড লাগানো আছে। হ্যাঁ, সে তো আছে, সবাই তো দেখতে পাচ্ছি, কিন্তু তবুও আছি আর দখলে আছি আমরা। সরকারি জায়গায় এভাবে দখল করা যায়? সবাই আছে দখল করে বসবাস করছি। সরকারি বোর্ড তো দেওয়া আছে ওই দিকটায়, দুটো আমরা চাষবাস করতাম, দখলে আছি। শুধু সরকারি জমি দখল নয়, ঝাড়গ্রামে জমি মাফিয়ার নজর পড়েছে নিকাশি নালার উপরেও। দিবালোকে ঝাড়গ্রামের যে নিকাশি ব্যবস্থা, শহরের জল নিকাশি যে ব্যবস্থা রয়েছে, তার যে ড্রেন, সেই ড্রেনকে ভরাট করে ফেলা হচ্ছে, মাটি দিয়ে ইট দিয়ে বন্ধ করে ফেলা হয়েছে টোটালটাই। আর মূলত এই বন্ধ করা হচ্ছে জমি দখলদারি নিয়ে। সরকারি জমি দখল করে বাড়ি, তারপরে আবার নিকাশি নালা বুঝিয়ে জমি বিক্রির অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের একাংশের গাফিলতির কারণেই ঝাড়গ্রাম শহরে জমি মাফিয়ার এমন বাড়বাড়ন্ত। অভিযোগ শুধুমাত্র জমিকে কেন্দ্র ওঠেনি, কোথাও পুকুর ভরাট, কোথাও দেখা গেছে ট্রাইবেল ল্যান্ড অন্য কেউ নিয়ে নিচ্ছে, কোথাও দেখা যাচ্ছে ফরেস্টের জমি দখল হচ্ছে। ওই ড্রেনটা যদি বন্ধ করে দেয় ওইখানে উপরে, তাহলে তো আমাদের এদের সমস্যা হবে, জল দাঁড়ায় যাবে। প্রশাসন তো আসছে যাচ্ছে দেখছি, এই আর কি, কোনো ব্যবস্থা নিচ্ছে না। যেগুলো দখলদারি হচ্ছিল আপনাদের তরফ থেকে আপনারা স্টেপ নিয়েছেন, এরপরেও দেখছি বেশ কিছু বাড়ি আবার নতুন হয়েছে। শহরের যে নালাটা, যেটা নিকাশি ব্যবস্থা, সেই ড্রেনটাকেও বন্ধ করে সেখানেও জমি বেচাকেনা হচ্ছে। এটা নিয়ে কি স্টেপ নেবেন স্যার আপনারা? আমি দেখি, আপনি বললেন, আমি খবরটা পেলাম, আমি লোক পাঠাচ্ছি। সরকারি বোর্ড ফেলে দেওয়া হয়েছে, রক্ষণাবেক্ষণের অভাবে সেই বোর্ড সেখানে পড়ে রয়েছে, এবং সেখানেও সরকারি জমিকে বেচাকেনা চলছে রাতের অন্ধকারে, যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে জেলা প্রশাসনের উপর। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।
এবার জেলায় জেলায় পুকুর ভরাটের ছবি দেখাবো। বসিরহাটে দিনে দুপুরে চলছে পুকুর ভরাট। খবর করতে গেলে নিউজ 18 বাংলার প্রতিনিধিকে বাধা দেওয়া হয়, হুমকি পর্যন্ত দেওয়া হয়। অন্যদিকে বজবজেও পুকুর ভরাট। নিউজ 18 বাংলার খবরের জেরে খড়দায় পুকুর ভরাট বন্ধ। দেখুন, এইটা অ্যাক্সিডেন্টলি ভরাট হচ্ছে, আপনি লাইভ করুন। বিএলআরও ডেকে আমরা এখানে পুকুরটা খরাট করবো, এখানে আমরা মল করব। পুকুর আমার ফায়ারের লাগে অটোমেটিক, যে তাকে যতটা আছে সেটাই রাখবো। উত্তর 24 পরগনার বসিরহাট, এখানকার নিমতলা এলাকায় চলছে পুকুর ভরাট। বছর দুয়েক আগে এক ব্যক্তির থেকে 2 বিঘা জমি কেনেন কয়েকজন প্রমোটার। এর মধ্যে রয়েছে বাড়ি এবং 15 কাঠার পুকুর। এই বাড়ি ভাঙা হচ্ছে, তার রাবিশ ফেলা হচ্ছে পুকুরে। এভাবে চলছে পুকুর ভরাট। বাইরের লোকজন যাতে দেখতে না পান তার জন্য রাস্তার সামনের অংশ ত্রিপল দিয়ে ঘেরা। এভাবেই পুকুর বুঝিয়ে প্রমোটিং এর ছক। খবর করতে গেলে প্রথমে নিউজ 18 বাংলার প্রতিনিধিকে বাধা দেন প্রমোটার, তারপর হুমকি। এইটা অ্যাক্সিডেন্টলি ভরাট হচ্ছে, আপনি লাইভ করুন। আপনারা যদি এত সমাজসেবী হয়েছেন, আপনার কার কথা চলেন? বিএলআরও ডেকে আমরা এখানে পুকুরটা খরাট করবো, এখানে আমরা মল করব। এখানটা কি ছিল? এখানটায় তো পুকুর ছিল। পুকুর ছিল, এখন কি অবস্থা? এখন তো ওই পুকুর ভরাট ভরাট করে দিচ্ছে। হ্যাঁ, ওই যে যারা জায়গা কিনে তারা ভরাট করবে। হঠাৎ শুনি কেউ একটা সামনে পর্দা লাগিয়ে পিছনে কিছু রাবিশ ফেলছিলেন। আমি যথারীতি চেয়ারম্যান ম্যাডামকে জানাই এবং পুলিশ গিয়ে সেই কাজ বন্ধ করা হয়েছে। আমি মনে করি সংবাদ মাধ্যম হচ্ছে আমাদের একটা স্তম্ভ। তাদেরকে বোঝানো যেতে পারে, কিন্তু তাদেরকে হুমকি দেওয়া ঠিক হচ্ছে। ওরা বলেছে ওরা রিস্টোর করে দেবে, ওরা রিস্টোর করে দেবে এবং মিউনিসিপ্যালিটিকেও তাই বলেছে, আমাদেরকেও তাই বলে গেছে, ইন রিটার্ন দিয়ে যাবে। দক্ষিণ 24 পরগনার বজবজ, এখানে উত্তর বাওয়ালি পঞ্চায়েত এলাকায় চলছে পুকুর ভরাট। পুকুর বুঝিয়ে হচ্ছে নির্মাণ। অভিযোগ রাঙুর উত্তর বাওয়ালি তৃণমূলের অঞ্চল সভাপতি সুশীল বারিকের বিরুদ্ধে। জলা জমি, সেখানে জল নেই, কিন্তু শুকনো একটা জায়গা ভর্তি হচ্ছিল। আমরা পঞ্চায়েত থেকে সেটা প্রশাসনকে দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে কোনো কাজ হচ্ছে কিনা সেটা আমি বলতে পারবো না। খাল ভর্তি হচ্ছে এমন কোনো আমাদের কাছে খবর নেই। এ নিয়ে উত্তর বাওয়ালি তৃণমূলের অঞ্চল সভাপতি প্রতিক্রিয়া দিতে চাননি। উত্তর 24 পরগনার খড়দাতেও চলছিল পুকুর ভরাট। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই তৎপরতা। বিবেকানন্দ স্টেডিয়ামের পাশে পুকুর। শনিবার এলাকায় যান তৃণমূল পরিচালিত খড়দা পুরসভার পুরপ্রধান এবং আধিকারিকরা। বন্ধ করে দেওয়া হয় পুকুর ভরাটের কাজ। 8 মুভার দিয়ে পুকুরকে আগের অবস্থায় ফেরানোর কাজ শুরু হয়। আমরা গিয়ে পুকুর খুঁড়িয়ে দিয়েছি, কোনো জলাজমি আমরা ভরাট হতে দেবো না। নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি যে সেটা আমাদের গোচরে আনার জন্য। নিউজ 18 বাংলা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, যে ছবি আপনারা দেখছেন, ডেথ সার্টিফিকেটে বলরাম নন্দী। আর এই ডেথ সার্টিফিকেট কারা দিয়েছে? দিয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সুকান্ত রয়েছে আমার সঙ্গে, সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, যে বিষয়টা সামনে আসছে যে বাবা মারা গিয়েছেন কিন্তু ছেলের নামে ডেথ সার্টিফিকেট, এত বড় ভুল তো হলো, তারপর সমাধান কি হলো? দেখো তমশ্রী, এখনো পর্যন্ত সমাধান কিছু হয়নি। যেটা আমাদের কাছ থেকে খবর জানতে পেয়ে মেদিনীপুর মেডিকেল কলেজের যিনি সুপার রয়েছেন তিনি বলেছেন যে যদি পরিবারের লোক যোগাযোগ করেন তাহলে তারা এই বিষয়টা সংশোধন করে দেবেন। কিন্তু প্রশ্ন উঠছে যে মেদিনীপুর মেডিকেল কলেজ অর্থাৎ জেলার সর্বোচ্চ স্বাস্থ্য বিভাগ, যেখানে জেলার প্রচুর মানুষ যে চিকিৎসা ব্যবস্থা নেন, সেই জায়গা থেকে কিভাবে একজন ভর্তি থাকা পেশেন্ট যার মৃত্যু হলো এবং তার নাম বদলে তার ছেলের নামে ডেথ সার্টিফিকেট ইস্যু হলো, এইটা নিয়েই তমস্যি প্রশ্ন উঠেছে। এবং জানতে চাইবো, যিনি মারা গিয়েছেন কতদিন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং কবে মারা গিয়েছেন, এই খবরটা, মানে যে খবর আমরা আজকে দেখাচ্ছি, এই ডেথ সার্টিফিকেটে যে ছেলের নাম রয়েছে সেটা সামনে আসলো কিভাবে? 16-17 জানুয়ারি এই যে নন্দী পরিবারের ছোট ছেলে, সেই ছোট ছেলে যখন বাবার ডেথ সার্টিফিকেট নিয়ে
গ্যাসের দোকানে গিয়েছিলেন আধার লিঙ্ক করার জন্য। সেই সময় সমস্যাটা বাঁধে, কারণ সেখানে দেখা যায় যে তার নামে ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে। তখনই নজরে আসে এবং তারপরেই তারা সমস্যায় পড়েন। তারা যেটা জানাচ্ছেন যে বাবার মানে ওই মৃত যে উত্তম বাবুর ছেলে, তার ছেলে তিনি বলছেন যে কিভাবে বাবার জায়গায় আমার নামে ডেথ সার্টিফিকেট ইস্যু হলো, সেইটা নিয়ে চরম সমস্যায় পড়েছেন এবং সেই খবরই আমরা আজকে দিনভর দেখিয়েছি। এখন পরিবারের লোক চাইছেন যে মেদিনীপুর সমস্যার মেডিকেল সমাধান কলেজ হোক এবং যিনি মারা গিয়েছেন তার নামে ডেথ সার্টিফিকেট ইস্যু হোক। বেশ সুকান্ত, বাবার ডেথ সার্টিফিকেট বার করতে গিয়েছিলাম, যে আমার নামে বেরিয়ে আসে। প্রচুর চাপেই আছি এবং যে কোনো কাজ করতে যাচ্ছি কোনো সফল হচ্ছে না। ডেথ সার্টিফিকেট না হলে কোনো কাজ হচ্ছে না। তবে হাসপাতাল সুপারের দাবি টেকনিক্যাল সমস্যায় এই ভুল হয়েছে। পরিবার হাসপাতালে এলে দ্রুত সমস্যার সমাধান করে দেওয়া হবে বলেও জানান হাসপাতাল সুপার। বলার তো কিছু নেই, এটা কিছু একটা টেকনিক্যাল এরার হয়েছে, এটা তো কোনো ইয়ে নয়। ওটা ডকুমেন্টেশন করলে এসে আমাদের সাথে যোগাযোগ করলেই ওটা ঠিক হয়ে যাবে।